স্মৃতি কার্টুন হাউস। হ্যালো বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি একটা নতুন গল্প নিয়ে। আজকে নিয়ে এসেছি সোনালী আর রূপালীর গল্প। এক গ্রামে সোনালী আর রূপালী নামে দুই বোন তার বাবার সাথে থাকতো। তারা ছিল খুবই গরিব। সোনালী আর রূপালী প্রতিদিন জঙ্গল থেকে ফুল তুলে আনতো। তারপর সেই সমস্ত ফুল নিয়ে রূপালী যেত একটা মন্দিরের সামনে ফুল বিক্রি করতে। এইভাবে খুবই কষ্টে শিষ্টে তাদের দিন কেটে যাচ্ছিল। কিন্তু একদিন হঠাৎ তাদের বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার পর তারা দুজন খুব একা হয়ে গেল। হ্যাঁ রে দিদি, এবার কি হবে? আমরা দুজন তো একদম একা হয়ে গেলাম। কি আর হবে, এইভাবেই থাকবো। প্রতিদিন যেমন ফুল তোলার পর তুই ফুল বিক্রি করতে যাস আর আমি বাড়ির কাজ করি, সেরকমই করতে থাকবো। জানি না দিদি, আমার ভীষণ ভয় করছে। আমরা দুজন একা কি করে থাকবো? কিচ্ছু চিন্তা করিস না রূপালী, ভগবান বিষ্ণুর ওপর ভরসা রাখ, তিনি সব বিপদ থেকে উদ্ধার করবেন। সোনালী আর রূপালী ছিল ভগবান বিষ্ণুর খুব ভক্ত। তারা নিজেরা গরিব হওয়া সত্ত্বেও বাড়িতে কোনো ভিখারি এলে কখনো খালি হাতে তাকে ফিরিয়ে দিত না। এরপর একদিন সোনালী আর রূপালী প্রতিদিনের মতোই জঙ্গলে গেল ফুল তুলতে। সেই দিনই ওই জঙ্গলে মৃগয়া করতে এলো চন্দনপুর আর রূপনগর নামে দুই রাজ্যের রাজা। দুই রাজ্যের রাজা ছিল খুব বন্ধু। তারা প্রায় বিভিন্ন জঙ্গলে একসাথে মৃগয়া করতে যেত। কখন থেকে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, একটা হরিণও দেখতে পেলাম না। হ্যাঁ বন্ধু, এই জঙ্গলে কি কোনো পশু নেই? জঙ্গলে কোনো পশুই দেখতে পাচ্ছি না, কখন থেকে ঘুরে বেড়াচ্ছি। বন্ধু, ওই দেখো, ওই ফুলের ছোপটা কেমন নড়ছে। ওর পিছনে নিশ্চয়ই কোনো জন্তু আছে। আরে হ্যাঁ, ফুলের ছোপটা তো নড়ছে, ওর পিছনে নিশ্চয়ই কোনো প্রাণী আছে। রূপালী, অনেক ফুল তুলেছি, আজ আর ফুল তুলতে হবে না। চল এবার বাড়ি ফিরে যাই। হ্যাঁ দিদি, অনেক ফুল হয়েছে, চল এবার ফিরেই যাই। দেখেছো বন্ধু, ঝোপের আড়ালে এক সুন্দরী কন্যা ছিল, কোনো জন্তু নয়। হ্যাঁ বন্ধু, তাই তো দেখছি। দুই বোন মিলে জঙ্গল থেকে ফুল তুলে নিয়ে গিয়ে ফুল বিক্রি করে। বন্ধু, তোমাকে তো দেখলাম বড় বোনের দিকে তাকিয়েই আছো, কি হয়েছে? তুমি ঠিকই ধরেছ বন্ধু, দুই বোনের বড় বোনকে আমার খুব ভালো লেগেছে। আমি ভাবছি ওকে বিয়ে করব। আর আমার রূপালীকে খুব ভালো লেগেছে, আমিও ভাবছি রূপালীকে বিয়ে করব। তাহলে চলো বন্ধু, আমরা দুজন দুই বোনকে বিয়ে করে রাজ্যে ফিরে যাই। বাড়িতে কেউ আছেন? কি, আপনারা কারা? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমি চন্দনপুর রাজ্যের রাজা, রাজা রুদ্র। আর আমি রূপনগর রাজ্যের রাজা, রাজা জয়সিংহ। সে কি, আপনারা দুই রাজ্যের রাজা আমাদের কুটিরে? বলুন কি হয়েছে? আমরা তোমাদের পিতার সাথে কথা বলতে এসেছি। এই কুটিরে তো আমরা দুজনই থাকি। আমাদের পিতা কিছুদিন হলো মারা গেছেন, আর মা অনেক দিন আগে মারা গেছেন। এখন এই কুটিরে আমরা দুজন ছাড়া আর কেউ থাকে না।
বলুন, কি বলবেন? আমরা দুই রাজ্যের রাজা তোমাদের কুটিরে এসেছি তোমাদের দুই বোনকে বিবাহ করব বলে। যদি তোমাদের কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমার বোন রূপালীকে আর রাজা রুদ্র তোমায় বিবাহ করতে চাই। এরপর তাদের চারজনের বিয়ে হয়। বিয়ের পরের দিন সকালবেলা যখন চারজন নিজ নিজ রাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে, ঠিক সেই সময় সোনালী রূপালী দুই বোন আমার খুব বড় ভক্ত, কিন্তু আমি দেখতে চাই রাজরানী হওয়ার পর ওদের মনে কোনো অহংকার হয়েছে কি। মা, আপনাকে কিছু ভিক্ষা দেবে? হ্যাঁ বুড়িমা, দাঁড়াও, আমি এক্ষুনি ভিক্ষা নিয়ে আসছি। দাঁড়া দিদি, আমরা এখন রানী, এইভাবে ভিখারিদের ভিক্ষা দেওয়া আমাদের সাজে না। তুমি বেরিয়ে যাও এখান থেকে। দেখতে পাচ্ছ না এখানে দুই রাজ্যের রাজা আর রানী রয়েছে? এখানে আসার সাহস কি করে পেলে তুমি? এ তুই কি করছিস রূপালী? এইভাবে ওনাকে অপমান করিস না। মানুষের সেবা করে তো ঠাকুরের সেবা করা। তুই এইভাবে ওনাকে অপমান করে ঠাকুরকে অপমান করছিস। রানী হওয়ার অহংকারে এইভাবে মানুষকে অপমান করিস না। বুড়িমা, তুমি চলে যেও না, একটু দাঁড়াও, আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি। সুখে শান্তিতে জীবন কাটাও, রাজরানী হও মা। আর যে অহংকার করে মানুষকে অপমান করে, তার অহংকারের কারণ নষ্ট হয়ে যাবে, এই আমি বলে গেলাম। আমি একজন রানী, আমাকে অভিশাপ দিচ্ছে একটা ভিখারি। একটা রানীর কখনো একটা ভিখারির অভিশাপে কোনো ক্ষতি হতে পারে না। ছি রূপালী, এইভাবে বলিস না। আজ তুই রাজরানী বলে একজন গরিব মানুষকে অপমান করছিস। এতদিন তো আমরাও গরিব ছিলাম। হ্যাঁ, এতদিন ছিলাম, কিন্তু এখন তো নই। এখন আমি রাজরানী, আমি রানীর মতো থাকবো। কোনো ছোট ঘরে মানুষের সাথে কথা বলতে আমি ঘৃণা বোধ করি। জানিস তো রূপালী, অহংকার মানুষের পতন ডেকে আনে। এত অহংকার ভালো নয়। শোন, তুই আর আমায় জ্ঞান দিস না, আমি যথেষ্ট বড় হয়েছি। আমার বোঝার ক্ষমতা, বুদ্ধি সবই আছে। তুই এত জ্ঞান দিস না আমায়। হে ভগবান, ওকে তুমি ক্ষমা করে দিও। ওর এখন অহংকারের জন্য কিছুই বুঝতে পারছে না। ওর অহংকার ঠিক একদিন ভাঙবে, তখন ও আবার আগের মতো হয়ে যাবে। তুমি ওকে ক্ষমা করে দিও ভগবান। রাজা রুদ্র আর রাজা জয়সিংহ সোনালী আর রূপালীকে বিয়ে করে যে যার রাজ্যে ফিরে গেলেন। এরপর বেশ কয়েকটা দিন কেটে গেল। আমার কি সর্বনাশ হলো! তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে? আমি এবার কি করব? মহারাজ, খুব খারাপ একটা সংবাদ আছে। কি সংবাদ মন্ত্রী মশাই? মহারাজ, কোনো এক অজানা রোগে রাজ্যবাসী একের পর এক মারা যাচ্ছে। সে কি কথা? রাজবৈদ্য কোথায়? রাজবৈদ্যকে আমার সাথে দেখা করতে বলুন। মহারাজ, রাজবৈদ্যর বাড়িতে রোগী ভিড় করে দাঁড়িয়ে আছে। রাজবৈদ্য রোগী দেখতেই ব্যস্ত, দিন রাত শুধু রোগী রেখে যাচ্ছে, তাই তো উনি এখানে আসতে পারছেন না। ঠিক আছে, তাহলে আমি যাব রাজবৈদ্যর কাছে। চলুন, আজই যাব।
মহারাজ, আপনি এখানে? রাজবৈদ্য, এসব কি? কোন রোগে রাজ্যবাসী মারা যাচ্ছে? আপনি কিছু বুঝতে পেরেছেন? না মহারাজ, কোনো এক অজানা রোগে রাজ্যবাসী একের পর এক মারা যাচ্ছে। আমি কিছুই করে উঠতে পারছি না। ঠিক আছে, আপনি এখানে রোগী দেখুন। আমি পার্শ্ববর্তী রাজ্যের রাজবৈদ্যদের সাথে কথা বলার ব্যবস্থা করছি। তাদের কাছ থেকে যদি কোনো সাহায্য পাওয়া যায়। এরপর আরো কিছুদিন কেটে গেল। মহারাজ, মহারাজ, আমারে বাঁচান মহারাজ। কি হয়েছে? কি সমস্যা বলো? মহারাজ, রাজ্যে মরক লেগেছে, আমরা খেতে পারছি না, খাবার পয়সা নেই আমাদের কাছে। এর উপর রাজকর কি করে দেবো মহারাজ? আপনি আমাদের মা বাপ, আপনি বাঁচান। ঠিক আছে, ঠিক আছে, আমি কিছু একটা ব্যবস্থা করছি। তুমি এখন এসো। মন্ত্রী মশাই, এ আমি কি শুনছি? রাজ্যবাসীর কাছ থেকে রাজকর নেওয়া হচ্ছে? হ্যাঁ মহারাজ, প্রত্যেক বছরই তো রাজকর নেওয়া হয়। নিয়ম মতো এবছরও রাজকর নেওয়া হচ্ছে। হ্যাঁ, কিন্তু প্রত্যেক বছরের মতো রাজ্যের অবস্থা তো এবছর নেই। এবছর রাজ্যে মরক লেগেছে, এর মধ্যে রাজ্যবাসী কর দেবে কি করে? আমি হুকুম দিচ্ছি, রাজ্যবাসীর সমস্ত কর যেন মুকুব করা হয়। জোয়াজ্ঞা মহারাজ। আর রাজ্যবাসীর মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করো। যতদিন না এই অবস্থার উন্নতি হচ্ছে, রাজ্যবাসীর যেন খাওয়ার কোনো অভাব না হয়। জোয়াজ্ঞা মহারাজ। রাজ্যে মরক লাগার ফলে আর রাজ্যবাসীর কর্মকুবের ফলে রাজ্যের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারই সাথে রাজকোষ প্রায় ফাঁকা হয়ে যায়। মহারাজ, খুব খারাপ সংবাদ আছে। আবার খারাপ সংবাদ? কি সংবাদ বলুন? মহারাজ, রাজকর না নেওয়ার ফলে এবং রাজকোষ থেকে অর্থ খরচ করে রাজ্যবাসীর মধ্যে খাদ্য বিতরণের ফলে রাজকোষ প্রায় ফাঁকা হতে চলল। এটা খুবই চিন্তার বিষয়। কিন্তু এখন রাজকোষ নিয়ে ভাবলে চলবে না। রাজ্যের যা অবস্থা, রাজ্যবাসীর পাশে দাঁড়ানো খুবই দরকার। কিন্তু মহারাজ, আমাদের এই রাজকোষের অবস্থার খবর যদি পার্শ্ববর্তী কোনো রাজ্যের কাছে যায়, কোন রাজ্য কিন্তু আমাদের আক্রমণ করতে পারে, আর সেই আক্রমণ ঠেকানোর মতো কিন্তু আমাদের ক্ষমতা নেই। মন্ত্রী মশাইয়ের কথা শুনে মহারাজ খুবই চিন্তায় পড়লেন। এরপর একদিন রাত্রিবেলা হঠাৎ মন্ত্রী মশাই গেলেন মহারাজের কাছে। কি হলো মন্ত্রী মশাই, আপনি এত রাতে এইখানে? কোনো বিপদের সংবাদ, কোনো দুঃসংবাদ আছে? হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই ধরেছেন, আমাদের রাজ্যে বিপদ ঘনিয়ে এসেছে। কি বিপদ? কি হয়েছে? মহারাজ, উত্তরে যে আমাদের শত্রু রাজ্য কিরণগড় রাজ্য আছে না, ওই রাজ্যের রাজার কাছে আমাদের রাজ্যের দুরবস্থার খবর গেছে। ওই রাজ্যের রাজা আমাদের রাজ্য আক্রমণ করতে আসছে। আমি গুপ্তচরের কাছ থেকে খবর পেলাম। এ কি বলছেন মন্ত্রী মশাই? আমি এই বিপদের আশঙ্কাই করেছিলাম। এখন কি হবে? আমাদের রাজ্যের যা অবস্থা, সেই অবস্থায় দাঁড়িয়ে তো এইরকম আক্রমণ ঠেকানো খুবই মুশকিল। সেনাপতি মশাইকে আমার সাথে দেখা করতে বলুন। মহারাজ, আমি সেনাপতি মশাইকে খবর দিয়ে এসেছি, উনি আসছেন। তবে আমি যতদূর জানি, আমাদের অস্ত্রশস্ত্র সৈন্য যথেষ্ট নেই। এই আক্রমণ ঠেকানো আমাদের জন্য খুবই মুশকিল। এ আমাদের রাজ্যের জন্য খুবই বড় বিপদ মহারাজ। জানি মন্ত্রী মশাই, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে ওই আক্রমণ ঠেকানোর। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাব আমার রাজ্যকে বাঁচানোর। ওদিকে চন্দনপুর রাজ্যের রাজা রুদ্রের দিন দিন বাড়বাড়ন্ত অবস্থা হতে লাগলো। সোনালীর সাথে বিয়ের পর থেকেই
রাজ্যে সুখ শান্তি আনন্দ যেন উছলে পড়তে লাগলো। মহারাজ, একটা খুব ভালো সংবাদ আছে। কি সংবাদ মন্ত্রী? এবছর রাজ্যে খুব ভালো ফসল হয়েছে। বাহ, এ তো দারুণ সংবাদ। রাজ্যবাসী তাহলে এবছর সুখের মুখ দেখতে পেয়েছে। আর মহারাজ, এবছর সমস্ত রাজ্যবাসী স্ব ইচ্ছায় সমস্ত কর মিটিয়ে দিয়েছে। বাহ, এ তো আরো ভালো সংবাদ। তাহলে আমাদের রাজকোষেরও খুব ভালো অবস্থা, কি বলেন? হ্যাঁ মহারাজ, আর এই রাজকোষের ভালো অবস্থা আমাদেরকেও কিন্তু শক্তিশালী করে তুলবে। হ্যাঁ, ঠিক বলেছেন মহামন্ত্রী। কোন রাজ্যের রাজা আমাদের আক্রমণ করতে ভয় পাবে। আমাদের যদি রাজকোষের অবস্থা ভালো থাকে, তারা আমাদের রাজ্যের দিকে হাত বাড়াতে সাহস পাবে না। এসব যে কি হয়ে গেল! কিছুদিন আগে পর্যন্ত তো আমার রাজ্যে শুধু সুখ শান্তি আর আনন্দ ছিল। হঠাৎ করে কি হলো যে আমার রাজ্যে শুধু দুঃখে ভরা? রাজ্যে আক্রমণ হচ্ছে, আর সেই আক্রমণ ঠেকানোর ক্ষমতা নেই আমার। যেদিন থেকে ওই অলক্ষী মেয়েটাকে বিয়ে করে এই রাজ্যে এনেছি, সেই দিন থেকে রাজ্যের শুধু ক্ষতিই হচ্ছে। বিয়ের পর থেকেই দেখছি রাজ্য থেকে সুখ শান্তি আনন্দ যেন হারিয়েই গেছে। এই অলক্ষী মেয়েটাকে আমি রাজ্য থেকে বার করে ছাড়বো। ওকে আমি সহ্য করতে পারছি না। এই, কে আছিস? রানীকে ডেকে পাঠা। মহারাজ, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, ডেকে পাঠিয়েছি। তুমি একটা অলক্ষী। যেদিন থেকে এই রাজ্যে এসেছো, সেই দিন থেকে রাজ্যে শুধু ক্ষতিই হচ্ছে। এ আপনি কি বলছেন মহারাজ? আমার জন্য রাজ্যের ক্ষতি হচ্ছে? আমি অলক্ষী? আপনার কিছু ভুল হচ্ছে মহারাজ। না না, আমার কিচ্ছু ভুল হচ্ছে না, আর আমি কিচ্ছু শুনতে চাই না। আমি তোমায় নির্বাসন দিলাম, বেরিয়ে যাও এই রাজ্য থেকে। এই রাজ্যে তোমার মতো অলক্ষীর কোনো জায়গা নেই। মহারাজ, এমন করবেন না। আমি এখান থেকে কি কোথায় যাব? আমায় এভাবে বার করে দেবেন না। তুমি এক্ষুনি এই রাজ্য ছেড়ে বেরিয়ে যাও, না হলে আমি তোমায় কঠোর শাস্তি দেব। মহারাজ জয়সিংহের নির্বাসন দেওয়ার পর রূপালী রূপনগর ছেড়ে গেল এক জঙ্গলে। জঙ্গলে গিয়ে রূপালীর অবস্থা খুবই খারাপ হয়ে গেল। সে সারা দিন জঙ্গলে ঘুরে বেড়াতো, আর যা ফলমূল পেত তাই খেয়ে তার দিন কাটত। মহারাজ আমাকে অলক্ষী ভেবে নির্বাসন দিলেন। এখন এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, দুবেলা খেতেও পাচ্ছি না। কি যে হয়ে গেল! কেন এমন হলো? আমি কি দোষ করেছিলাম ভগবান? এটা কি তাহলে আমার অহংকারের সাজা? ওদিকে শত্রু রাজ্য রূপনগর রাজ্যে আক্রমণ করল। আর সেই যুদ্ধে মহারাজ জয়সিংহ পরাজিত হলেন। পরাজিত হয়ে তিনি এক ভিখারির ছদ্মবেশে কোন রকমে প্রাণ বাঁচিয়ে রাজ্য ছেড়ে পালিয়ে গেলেন। দুদিন ধরে শুধু হেঁটে যাচ্ছি, কিছু খেতে পাইনি, আর হাঁটতে পারছি না। আমি কি একটু ভিক্ষা করব? যদি কিছু খাবার পাই। কি দিন এলো! ছিলাম রাজা, হয়ে গেলাম ভিখারি। কিন্তু আর হাঁটতে পারছি না। ওই বড় গাছটার নিচে গিয়ে একটু বিশ্রাম নিই, তারপর দেখি কিছু বাড়িতে ভিক্ষা করে যদি কিছু খাবার পাই, তাহলে আজ কিছু খেতে পাবো। সেই দিনই
চন্দনপুর রাজ্যের রাজা মহারাজ রুদ্র তার মন্ত্রীর সাথে নগর পরিদর্শনে বেরোলেন। হঠাৎ মহারাজ দেখতে পেলেন মন্ত্রী মশাই, ওইখানে ওই গাছটার নিচে মনে হচ্ছে একজন ভিখারি বসে আছে। দেখে মনে হচ্ছে খুবই অসুস্থ। চলুন তো একবার গিয়ে দেখি। আরে, এ তো আমার বন্ধু রাজা জয় সিংহ। বন্ধু, তোমার এই অবস্থা কি করে হলো? কে? ও বন্ধু, তুমি আমায় একটু জল খাওয়াবে বন্ধু? আমি আর পাচ্ছি না। বন্ধু, তুমি রাজবাড়ি চলো, তারপর তোমার সব কথা শুনছি। তুমি খুবই অসুস্থ, তোমার এক্ষুনি চিকিৎসার দরকার। তুমি রাজবাড়ি চলো। হ্যাঁ বন্ধু, বলো এবার তোমার এই অবস্থা কি করে হলো? জানো বন্ধু, রূপালীকে বিয়ে করে রাজ্যে ফেরার পর থেকে রাজ্যে শুধু ক্ষতি আর দুঃখ। রাজ্যে মহামারী নেমে এলো। সেই মহামারী ঠেকাতে গিয়ে রাজকোষ পুরো শূন্য হয়ে গেল। আর সেই সুযোগ নিয়ে শত্রু রাজ্য আক্রমণ করলো। আমার ক্ষমতা ছিল না শত্রু রাজ্যের হাত থেকে আমার রাজ্যকে বাঁচানোর, কারণ আমার হাতে অর্থ ছিল না, রাজকোষ তো শূন্য। সে কি বন্ধু, তোমার রাজ্যে এমন দুর্ঘটনা ঘটলো, তুমি আমাকে একবার জানালে না? বন্ধু, আমি ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে, আমি সবকিছু ঠিক করে দেব, কিন্তু বুঝতে পারিনি যে এইভাবে আমাকে ভিখারির ছদ্মবেশে রাজ্য ছেড়ে পালিয়ে আসতে হবে। কিন্তু বন্ধু, মহারানী রূপালী কোথায়? তোমার সাথে তো তাকে দেখছি না। আমি মহারানী রূপালীকে নির্বাসন দিয়েছি। ও একটা অলক্ষী। ওকে বিয়ে করার পর থেকে আমার রাজ্যে শুধু ক্ষতি হয়েছে। ওকে বিয়ে করার আগে আমার রাজ্যে তো শুধু আনন্দ ছিল, সুখ শান্তি আনন্দে ভরপুর ছিল রাজ্য। ওকে বিয়ে করে যেদিন থেকে রাজ্যে নিয়ে গেছি তারপর থেকে শুধু রাজ্যে হাহাকার। আমি ওকে তাই নির্বাসন দিয়েছি। না বন্ধু, তুমি এটা একদম ঠিক কাজ করোনি। মহারানীর কোনো বিপদ হতে পারে। সে কি কোনো দোষ করেছিল? করেনি তো? তাহলে শুধু শুধু অলক্ষী সন্দেহ করে তুমি তাকে রাজ্য থেকে বিতাড়িত করলে, নির্বাসন দিলে? না না, এটা তুমি একদমই ঠিক কাজ করোনি। যাই হোক, যা হয়ে গেছে তা তো আর বদলানো যাবে না। এক কাজ করো বন্ধু, তুমি কিছুদিন আমার রাজ্যে থেকে সুস্থ হও, তোমার শরীরে বল ফিরুক। তারপর আমার সৈন্যদল নিয়ে তুমি যুদ্ধ করবে আর নিজের রাজ্যকে উদ্ধার করবে। আমার সৈন্যদলের কাছে দাঁড়াবে এমন ক্ষমতা কারুর নেই। বন্ধু, মহারানী রূপালীকে নির্বাসন দিয়ে একদম ঠিক কাজ করেনি। সোনালী জানতে পারলে খুব কষ্ট পাবে, কিন্তু সোনালীকে তো জানাতেই হবে। মহারানী রূপালী সোনালীর বোন হয় যে। সোনালী, একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কি দুঃসংবাদ মহারাজ? জানো সোনালী, আজ যখন রাজ্য পরিদর্শনে বেরিয়েছিলাম তখন দেখলাম গাছের তলায় ভিখারির বেশে বসে রয়েছে আমার বন্ধু রূপনগর রাজ্যের রাজা জয়সিংহ, মানে তোমার বোন রূপালীর স্বামী। সে কি মহারাজ, আপনি কি বলছেন? হ্যাঁ সোনালী, আমি বন্ধুকে রাজবাড়িতে নিয়ে এসেছি। বন্ধু খুবই অসুস্থ ছিল, ওর চিকিৎসাও করাচ্ছি। কিন্তু ওর কাছ থেকে জানতে পারলাম মহারানী রূপালী মানে তোমার বোনকে বন্ধু নির্বাসন দিয়েছে। রূপালীকে নির্বাসন দিয়েছেন? কিন্তু কেন? ও কি দোষ করেছিল? বন্ধুর সাথে মহারানী রূপালীর বিবাহের পর থেকেই বন্ধুর রাজ্যে বিপদ ঘনিয়ে আসে। তাই বন্ধু রেগে গিয়ে অলক্ষ্যে অপবাদে তোমার বোনকে নির্বাসন দিয়েছে। আমি জানি সোনালী,
জয়সিংহ এই কাজ একদমই ঠিক করেনি, কিন্তু ও তো আমার বন্ধু হয়, ওকে তো সাহায্য করা আমার কর্তব্য, তাই আমি ওকে রাজবাড়িতে নিয়ে এসেছি। হ্যাঁ মহারাজ, আপনি একদম ঠিক কাজ করেছেন। আপনি আপনার কর্তব্য পালন করেছেন, কিন্তু মহারাজ জয়সিংহ একদমই ঠিক কাজ করেননি, আর খুব শীঘ্রই উনি ওনার ভুল বুঝতে পারবেন। রূপালীকে নির্বাসন দিয়েছেন মহারাজ, কিন্তু রূপালী কোথায় যেতে পারে? এখন আমি রূপালীকে কোথা থেকে খুঁজে বার করব? ও তো নিশ্চয়ই খুব বিপদে আছে, জানি না কোথায় ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, নিশ্চয়ই রূপনগর রাজ্যের আশেপাশের জঙ্গলেই থাকবে। আমি এক কাজ করি, আমি লোক পাঠিয়ে রূপনগর রাজ্যের আশেপাশের জঙ্গলগুলো ভালো করে খুঁজে দেখি। আমাকে ডেকেছেন মহারানী? হ্যাঁ, আপনাকে একটা কাজ করতে হবে, কিন্তু তা খুবই গোপনে। মহারাজা যেন এ কথা জানতে না পারেন। আজ্ঞা করুন মহারানী, আপনার আদেশ মতোই কাজ হবে। জো আজ্ঞা মহারানী, আমি এখনই আপনার আদেশ মতো কাজ শুরু করছি। রূপালীকে আমি যেখান থেকে হোক খুঁজে বার করব। আমি বুঝতে পেরেছি, রানী হওয়ার পর ওর খুব অহংকার হয়েছিল, আর সেই অহংকারের জন্যই আজও এই শাস্তি পাচ্ছে। ওকে আমি আমার কাছে এনে রাখবো, কাউকে জানতে দেব না, মহারাজও জানতে পারবেন না। আমার বিশ্বাস মহারাজ জয়সিংহ নিজের ভুল একদিন ঠিক বুঝতে পারবেন, আর রূপালীও নিজের অহংকার চূর্ণ করে আবার আগের মতো হয়ে যাবে, আর মহারাজ জয়সিংহের সাথে রূপালীর আবার মিল হয়ে যাবে। ওদিকে মহারানীর সোনালীর আদেশ মতো তার পাঠানো লোক রূপালীকে রূপনগর রাজ্যের পার্শ্ববর্তী সমস্ত জঙ্গলে খুঁজতে লাগলো। এমন সময় সে দেখতে পেল একটা জঙ্গলে গাছের তলায় বসে বসে কাঁদছেন এক মহিলা। আপনি কে? আপনার নাম কি? আপনি এভাবে কাঁদছেন কেন? আমার নাম রূপালী, আমি কোথায় যাব কিছু বুঝতে পারছি না। আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই, আমার খুব খিদে পেয়েছে, তাই কাঁদছি। কোথায় যাব কিচ্ছু জানি না। ও, আপনি রূপালী, আপনি আসুন আমার সাথে। মহারানী, আপনার আদেশ মতো আমি ওনাকে খুঁজে বার করেছি। ঠিক আছে, আপনি এখন আসুন। দিদি, তুই আমায় খুঁজে আনলি? জানিস, আমি কতদিন ধরে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, কোথায় যাব কিছুই বুঝতে পারছিলাম না। জানিস তো, মহারাজ আমাকে নির্বাসন দিয়েছেন। তিনি বলেছেন আমি নাকি অলক্ষী, আমার জন্য নাকি ওনার রাজ্যে বিপদ ঘনিয়ে আসছে। আমি সব জানি রূপালী, মহারাজ জয়সিংহ যুদ্ধে তার রাজ্য হারিয়েছেন, তিনি এখন এই রাজবাড়িতেই আছেন। তাহলে তুই আমাকে এখানে কেন আনলি দিদি? মহারাজ যে আমার মুখও দেখতে চান না। তুই যে এখানে আছিস কেউ জানে না, এমনকি মহারাজও জানেন না যে আমি তোকে এখানে নিয়ে এসেছি। তবে একটা কথা, আজ তো বুঝতে পারলি অহংকার করা কতটা খারাপ। আজ অহংকারের জন্যই তোর এই পরিণতি। হ্যাঁ দিদি, তুই একদম ঠিক বলেছিস। মহারানী হওয়ার পর আমার খুব অহংকার হয়েছিল, মানুষকে মানুষ জ্ঞান করছিলাম না, গরিবদেরকে অসম্মান করছিলাম, আর ভগবান বিষ্ণু সেই জন্যই আমায় এই শাস্তি দিয়েছেন। শোন, আজ থেকে তুই আবার ভগবান বিষ্ণুর পুজো শুরু কর, আর গরিবদেরকে
দান কর। সামনের পূর্ণিমাতে আমি সত্যনারায়ণ পুজো রেখেছি, তুই সেদিন পুজো দিবি, তারপর প্রসাদ আর বস্ত্র রাজ্যের গরিবদের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবি। হ্যাঁ দিদি, তুই যা বলবি আমি তাই করব। আমার আর কোনো অহংকার নেই। আমি বুঝতে পেরেছি অহংকার মানুষের পতনের কারণ। এরপর পূর্ণিমার দিন সোনালী আর রূপালী সত্যনারায়ণ পুজো দিল। তারপর রাজ্যের গরিব মানুষের বাড়ি গিয়ে বস্ত্র এবং পুজোর প্রসাদ বিতরণ করলো রূপালী। তুমি কে মা? তোমাকে তো আগে কখনো দেখিনি। আমি এখানে নতুন এসেছি বুড়িমা, তাই আমাকে দেখেননি। আমি পুজো দিয়েছিলাম, তাই পুজোর প্রসাদ আর কিছু জামা কাপড় আপনাকে দিয়ে গেলাম। একেবারে যেন লোককে পেতে মেয়ে, সুখে শান্তিতে থাকো মা। ওদিকে রূপালীর এই সমস্ত কাজে খুশি হলেন ভগবান বিষ্ণু। রূপালীর সমস্ত অহংকার চূর্ণ হয়েছে, ওর মন আবার আগের মতো পবিত্র হয়েছে। আমার দেওয়া সমস্ত অভিশাপ আমি ফিরিয়ে নিচ্ছি। আমার আশীর্বাদে ও আবার সবকিছু ফিরে পাবে। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। বন্ধু, অনেক দিন তো হলো, এবার আমি আমার রাজ্যে ফিরে যেতে চাই। যুদ্ধ করে নিজের রাজ্যকে ফিরিয়ে আনতে চাই। ঠিক আছে বন্ধু, আমার সৈন্যবাহিনী প্রস্তুত আছে। যাও, তুমি যুদ্ধ করে তোমার রাজ্য ফিরিয়ে আনো। ভগবান বিষ্ণুর আশীর্বাদে মহারাজ জয়সিংহ মহারাজ রুদ্র সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ করে রূপনগর রাজ্য ফেরত পেলেন। এর কিছুদিন পরে একদিন মহারাজ জয়সিংহ রাত্রিবেলা স্বপ্ন দেখলেন। জয়সিংহ, তুই একটা পাপী। তুই লক্ষ্মীকে নির্বাসন দিয়েছিস। তুই যেখান থেকে হোক রূপালীকে ফিরিয়ে নিয়ে আয়। যদি তুই রূপালীকে ফিরিয়ে আনতে না পারিস, তুই তোর সর্বস্ব হারাবি। কাল রাতে আমি কি স্বপ্ন দেখলাম? ভগবান বিষ্ণু রূপালীকে ফিরিয়ে আনতে বলছেন। আমি রূপালীকে কোথা থেকে ফিরিয়ে আনবো? আমি তো হ্যাঁ, ডেকে পাঠিয়েছি। তুমি একটা অলক্ষী। যেদিন থেকে এই রাজ্যে এসেছো সেই দিন থেকে রাজ্যের শুধু ক্ষতিই হচ্ছে। এ আপনি কি বলছেন মহারাজ? আমার জন্য রাজ্যের ক্ষতি হচ্ছে? আমি অলক্ষী? আপনার কিছু ভুল হচ্ছে মহারাজ। না না, আমার কিচ্ছু ভুল হচ্ছে না, আর আমি কিচ্ছু শুনতে চাই না। আমি তোমায় নির্বাসন দিলাম, বেরিয়ে যাও এই রাজ্য থেকে। এই রাজ্যে তোমার মতো অলক্ষীর কোনো জায়গা নেই। এখন আমি কি করব? রূপালীকে কোথায় খুঁজবো? আমি তো এটাও জানি না ও কোথায় আছে। আচ্ছা, নির্বাসনের পর কোথায় যেতে পারে? নিশ্চয়ই রূপালী এই রাজ্যের আশেপাশের জঙ্গলগুলোতেই কোথাও যাবে। আমি একটা কাজ করি, লোক পাঠাই, আশেপাশের জঙ্গলগুলোয় লোক পাঠাই, নিশ্চয়ই ওখানেই ও আছে। ডাক পড়ল প্রহরীর। আজ্ঞা করুন মহারাজ। শোনো, এই রাজ্যের আশেপাশে যত জঙ্গল আছে সমস্ত জঙ্গল ভালো করে খোঁজো। মহারানী রূপালী ওইসব জঙ্গলে আছে কিনা খুব তাড়াতাড়ি খুঁজে বার করো। মহারানী রূপালীকে ফিরিয়ে আনতেই হবে। জো আজ্ঞা মহারাজ। প্রহরী চলল রূপনগর রাজ্যের আশেপাশের জঙ্গলে মহারানী রূপালীকে খুঁজতে। একের পর এক জঙ্গল, পরপর জঙ্গলে খুঁজে যেতে লাগলো প্রহরী, কিন্তু কোনো জঙ্গলে
প্রহরী মহারানী রূপালীকে আর খুঁজে পেল না। অগত্যা সে রাজবাড়িতে ফিরে এসে মহারাজকে জানালো যে সমস্ত জঙ্গল খুঁজেও মহারানী রূপালীর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ কথা শুনে মহারাজ পড়লেন ভীষণ চিন্তায়। সে কি, তাহলে রূপালী গেল কোথায়? আশেপাশের জঙ্গলেও নেই, ও কোথায় চলে গেল? আমি এখন কোথা থেকে খুঁজে বার করি? আমি যে বড় ভুল করেছি তারই শাস্তি পাচ্ছি। না না, রূপালীকে খুঁজে বার করতেই হবে। আমি এক কাজ করি, আমি বন্ধুর কাছে যাই, মহারাজ রুদ্রই আমায় সাহায্য করতে পারবে। মহারাজ জয়সিংহ তার পরম বন্ধু চন্দনপুর রাজ্যের রাজা রুদ্রের কাছে গেলেন সাহায্য চাইতে। বলো বন্ধু, তুমি হঠাৎ আমার রাজ্যে, কি ব্যাপার? বন্ধু, আমি তোমার সাহায্য চাই। আমি রূপালীকে খুঁজে বার করতে চাই। ও কোথায় চলে গেছে কিচ্ছু জানি না। আমাকে যে করে হোক ওকে খুঁজে বার করতে হবে। তুমি আমায় সাহায্য করো বন্ধু। অবশ্যই সাহায্য করব বন্ধু। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। তুমি মহারানী রূপালীকে ঠিক খুঁজে পাবে। বন্ধু, আমি রাজ্যের আশেপাশের সমস্ত জঙ্গল ভালো করে খুঁজেছি, কোথাও নেই মহারানী রূপালী। এখন যে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক আছে বন্ধু, আমি চারদিকে লোক পাঠাচ্ছি, তুমি চিন্তা করো না, মহারানী রূপালীকে ঠিক খুঁজে পাওয়া যাবে। বন্ধুর কথা ভেবে মহারাজ রুদ্র খুব চিন্তিত হলেন। কি ব্যাপার মহারাজ, আজ আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে? হ্যাঁ সোনালি, জানো তো আজকে আমার বন্ধু জয়সিংহ এসেছে। ওর কাছ থেকে জানতে পারলাম ও মহারানী রূপালীকে কোথাও খুঁজে পাচ্ছে না। ও মহারানী রূপালীকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। ও ওর ভুল বুঝতে পেরেছে। এখন যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমিও লোক পাঠিয়েছি, কিন্তু যদি খুঁজে না পাই? মহারাজ, আপনি এত চিন্তা করবেন না। রূপালী কোথায় আছে সেটা আমি জানি, কিন্তু রূপালীকে ফিরে পেতে হলে মহারাজ জয়সিংহকে ওনার ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। তুমি জানো মহারানী রূপালী কোথায় আছে? বলো না। না মহারাজ, আমি এখন বলবো না। মহারাজ জয়সিংহকে আগে প্রায়শ্চিত্ত করতে দিন, তবেই আমি রূপালীকে ফিরিয়ে দেব। ঠিক আছে, তাই হবে। তাহলে বলো এবার, জয়সিংহকে কি করতে হবে তার স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য? আমাদের রাজ্যের উত্তরে এক ঋষির আশ্রম আছে। ওই আশ্রমে কিছুদিন হলো এক রাক্ষসীর খুব উপদ্রব বেড়েছে। ওই রাক্ষসীর জন্য ওই আশ্রমের কেউ শান্তিতে থাকতে পারছে না, পূজা অর্চনা করতে পারছে না। মহারাজ জয়সিংহকে ওই রাক্ষসীকে হারাতে হবে, ওই রাক্ষসীকে মারতে হবে, যাতে ওই আশ্রমে আবার শান্তি ফিরে আসে। তবেই রূপালীকে উনি ফিরে পাবেন। ঠিক আছে সোনালি, আমি বন্ধুকে সবকিছু জানাচ্ছি। বন্ধু নিশ্চয়ই রাজি হবে। আমি বন্ধুর মতো বীর খুব কম দেখেছি। বন্ধু ওই রাক্ষসীকে ঠিক হারাবে আর তার স্ত্রীকে ফিরে পাবে। মহারাজ রুদ্র তার বন্ধু মহারাজ জয়সিংহের কাছে গিয়ে তার স্ত্রীর বলা সমস্ত কথাগুলো জানালো। ঠিক আছে বন্ধু, আমি তাই করব। ওই রাক্ষসীকে আমি মারবো। রূপালীকে আমি ফিরে পেতে চাই। আমি রূপালীকে ফিরে পাওয়ার জন্য সবকিছু করতে রাজি আছি। পরের দিন সকালবেলা মহারাজ জয়সিংহ গেল সেই আশ্রমের দিকে। আমার প্রণাম নেবেন মুনিবর। বলুন মহারাজ, আপনার এখানে আসার হেতু? আমি জানতে পেরেছি এই আশ্রমে এক রাক্ষসীর খুব উপদ্রব বেড়েছে। আমি ওই রাক্ষসীকে মারতে এসেছি। হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই শুনেছেন। এই আশ্রমে এক রাক্ষসীর খুব উপদ্রব বেড়েছে। ওই রাক্ষসীর জন্য
আমরা কেউ শান্তিতে থাকতে পারছি না। আপনি যদি ওই রাক্ষসীকে মারতে পারেন তাহলে এই আশ্রমে আবার শান্তি ফিরে আসবে। এমন সময় হঠাৎ আজ আবার সাধুদের যজ্ঞ ভঙ্গ করব। তার হবে না রাক্ষসী, তুই লড় আমার সাথে, আজই তোর শেষ দিন। এটা আবার কে রে? আমার সাথে লড়তে এসছে? এত সাহস! হ্যাঁ, আমার সাহস আছে, তোর সাহস থাকলে আমাকে হারিয়ে দেখা। মনে হচ্ছে এর মরার শখ জেগেছে। আজকে খাওয়া দাওয়াটা ভালোই হবে। ওদিকে মহারানী সোনালী রূপালীকে সমস্ত কিছু জানালো। এ তুই কি করেছিস দিদি? তুই মহারাজকে রাক্ষসীকে মারতে পাঠিয়েছিস? যদি মহারাজের কোনো বিপদ হয়? রূপালী, তুই এত চিন্তা করিস না। মহারাজ জয়সিংহ খুবই বীর রাজা। আমি নিশ্চিত মহারাজ জয়সিংহ ওই রাক্ষসীকে মারতে পারবে। আর ওই রাক্ষসী মারা গেলে ওই আশ্রমে আবার শান্তি ফিরে আসবে। আর উনি যা ভুল করেছেন তার জন্য উনাকে তো শাস্তি পেতেই হতো, যাতে উনি ভবিষ্যতে আর কখনো এমন ভুল না করেন। তাই আমি এই কাজ করেছি। আমি বরং আশ্রমে যাই, দেখি মহারাজের কোনো ক্ষতি হলো না তো। এই বলে রূপালী আশ্রমের দিকে গেল। আশ্রমে গিয়ে সে জানতে পারলো আপনাকে অসংখ্য ধন্যবাদ মহারাজ, আপনার জন্য আবার এই আশ্রমে শান্তি ফিরে এলো। আর কোন রাক্ষসী এসে রোজ আমাদের যজ্ঞ ভঙ্গ করবে না, আমরা আবার শান্তিতে পূজা অর্চনা করতে পারবো। মহারাজ, আপনার কোনো ক্ষতি হয়নি তো? ওই রাক্ষসী মারা গেছে? রূপালী, তুমি ফিরে এসেছো, আজ যে আমার কি আনন্দের দিন। হ্যাঁ রূপালী, ওই রাক্ষসী মারা গেছে। রূপালী, তুমি ফিরে চলো রূপালী, আমি খুব বড় ভুল করেছিলাম। আমি আজ তা বুঝতে পেরেছি, আর কোনোদিনও এমন ভুল করব না। তুমি ফিরে চলো। এরপর মহারাজ জয়সিংহ তার স্ত্রী মহারানী রূপালীকে নিয়ে রাজ্যে ফিরে যান আর সুখে শান্তিতে রাজত্ব করতে থাকেন।